আচ্ছা, তোমাদের আজকের ক্লাসটা আমরা মূলত সাজিয়েছি তোমরা যারা এবার পরীক্ষার্থী তাদের উপর ভিত্তি করে, অর্থাৎ যারা মোটামুটি সি প্রোগ্রামিং এর অনেক কিছু জানো, অ্যাটলিস্ট বেসিক প্রিন্টএফ, তারপর স্ক্যানএফ ফাংশন, তারপর হেডার ফাইল জিনিসটা কি, তারপর ভ্যারিয়েবল টাইপ জিনিসটা কি, ইন্টিজার ফ্লোট, এগুলো সম্বন্ধে যাদের ধারণা আছে তোমাদের উদ্দেশ্যে এই ক্লাসটা। যারা একদম বিগিনার লেভেলের, তোমাদেরকে আমি যে কথাটা বলবো, তোমরা হয়তোবা শুরুর দিকে আমার এই ক্লাসটি দেখলে এখন যদি দেখো অনেকেই বুঝতে পারবে না, তাই তোমাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো তোমাদের বিষয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা চিন্তা করব। আর আমাদের এই সুন্দর প্ল্যাটফর্মটার জন্য একাডেমিক এন্ড অ্যাডমিশন পাঠশালাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম তারা করেছে। বিশেষ করে আমার খুব ভালো লাগে, আমি দেখি যে এই জায়গার অ্যাডমিন এবং অন্যান্য শিক্ষার্থীরা একজন আরেকজনকে খুব সহযোগিতা করো, সাহায্য বলবো না, সহযোগিতা করো। তো ঠিক আছে, আজকে আমি যে রিকোয়েস্ট গুলো পেয়েছি তাদের মধ্যে সবচাইতে বেশি যে রিকোয়েস্ট গুলো এসেছে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের আজকের ক্লাসটা সাজানো। প্রথমেই আমাকে অনেকেই বলেছো স্যার 3 প্রকার লুপ নিয়ে আলোচনা করার জন্য, তারপর অনেকেই বলেছো লুপের সাথে সাথে এদেরকে কিভাবে স্যার গো টু যে স্টেটমেন্টে লেভেলে রূপান্তর করা যায় সেটা, হ্যাঁ এটা নিয়ে আমি আলোচনা করব। অনেক সময় পরীক্ষায় আসবে যে একটা লুপের প্রোগ্রাম কিন্তু তোমাকে বলে দিবে যে সরাসরি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ব্যবহার না করে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে প্রথমে আমি চলে যাচ্ছি লুপ নিয়ে আমাদের যে প্রশ্ন সেটা নিয়ে আমরা একটু খেয়াল করব। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, লুপ আসলে কি? লুপ আসলে কি? প্রোগ্রামিং এ কোন একটা প্রোগ্রামের যে অংশ একাধিকবার নির্বাহ হয় তাকেই বলা হয় লুপ। অর্থাৎ লুপ হচ্ছে প্রোগ্রামের যে অংশ একাধিকবার নির্বাহ হয় সেই অংশ। এখন আমাদের আর আমার লেখাগুলো কি স্পষ্ট তোমরা পড়তে পারছো কিনা সেটাও কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের 3 প্রকার লুপ রয়েছে। কয় প্রকার লুপ রয়েছে? 3 প্রকার। তো তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ফর লুপ, 2 নাম্বার হচ্ছে হোয়াইল, আর 3 নাম্বার হচ্ছে ডু হোয়াইল। আমরা এই 3 প্রকার লুপ নিয়েই একটু আলোচনা করি। একটা জিনিস তোমরা মনে রেখো, যে কোনো লুপের ক্ষেত্রে আমাদের 3টা বিষয় জানতে হবে। 1 নাম্বার হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ শুরুতে কিছু মান আমাদের দিয়ে দিতে হয়। 2 নাম্বারটা হচ্ছে কন্ডিশন। স্যার এই কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা সত্য হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে, এই কন্ডিশনটা আমাদের সেট করতে হবে। আচ্ছা, এর পরের অংশটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। আচ্ছা, আমার স্পেলিং মিস্টেক হতে পারে, আসলে মানে খুব আমি চাচ্ছি যে একটু দ্রুত তোমাদের ইয়ে করার জন্য। একই সাথে তোমাদের কমেন্ট আমাকে দেখতে হচ্ছে সেলফোন থেকে, এটার জন্য হয়তোবা আমার একটু স্পেলিং মিস্টেক হতে পারে, তোমরা একটু ব্যাপারটা বুঝে নিও। আচ্ছা, তো এবার যেটাতে আছি সেটা একটু আমরা আসি যে স্যার এটা তোমরা জানো যে ইনিশিয়ালাইজেশনের শুরুতে আমাদের কিছু মান নির্দিষ্ট করে দিতে হয়। এখন খেয়াল করো, আমরা ফর লুপের ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটা সেটা কি রকম স্যার? সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আমি সংক্ষেপে ইনিট লিখলাম, এরপর আমাদের লিখতে হয়
কন্ডিশন সেমিকোলন দিয়ে লিখতে হয় কন্ডিশন, আমি সংক্ষেপে কন লিখলাম, তারপর ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অংশটা লিখতে হয়। আচ্ছা, আর যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত কি কি স্টেটমেন্ট হবে সেগুলো আমাকে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। স্টেটমেন্ট একটা হলে সেকেন্ড ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে, তবে একাধিক হলে অবশ্যই দিতে হবে। কথাটা কি বুঝতে পেরেছো? এখন আসো আমরা একটা উদাহরণ দেখি, তারপর আমরা চলে যাচ্ছি। ধরো আমি চাচ্ছি একটা লেখা 10 বার প্রিন্ট হবে। একটা লেখা কয়বার প্রিন্ট হবে স্যার? 10 বার প্রিন্ট হবে। এখন আমি প্রথমেই যে কাজটা করলাম ফর, এখন দেখো এই যে ইনিশিয়ালাইজেশন আসলে কি, আমরা একটা কাউন্টার ইনিশিয়ালাইজ করি যে আমাদের এই যে যতবার এটা ঘটবে এটা একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা কাউন্ট করব। ধরো আমি সেটা নিলাম হচ্ছে আই, আই এর মান আমি প্রথমে দিলাম 1। এবার খেয়াল করো কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আই এর মান ছোট হবে অথবা সমান হবে 10 এর ততক্ষণ পর্যন্ত কি ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন। এখন তোমাদের কাছে প্রশ্ন, আই এর মান যদি সব সময় 1 থাকে তাহলে কিন্তু এই লুপটা আজীবন চলতে থাকবে, কারণ প্রত্যেকবার এই কন্ডিশনটা সত্য হতে থাকবে। তাই আমাদের এমন একটা কাজ করতে হবে যে আই এর মান এক এক করে আমি বৃদ্ধি করি। তাহলে এক সময় আই হবে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 পর্যন্ত ঘটনাটা কন্ডিশনটা সত্য হবে। এরপর আই এর মান যখন 11 হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশনটা হয়ে যাবে, এই যে এই কন্ডিশনটা হয়ে যাবে মিথ্যা, তার মানে এটা আর হবে না। তাহলে আমরা কি বলেছি যে কোনো একটা লেখা 10 বার প্রিন্ট করব। তাহলে কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশন, ধরো আমি এখানে বাংলাদেশ লেখাটাই প্রিন্ট করতে চাচ্ছি, বাংলাদেশ। তাহলে এই বাংলাদেশ লেখাটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, এটা আমি এখানে করে দিলাম এই, আর এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিলাম। খেয়াল করো এখানে কিন্তু একটা মাত্র আমার স্টেটমেন্ট, এই সেকেন্ড ব্র্যাকেট দিলেও চলবে না দিলেও চলবে, তবে আমরা দিয়ে করি একটু বোঝার জন্য। এখন তোমরা একটু খেয়াল করো এই কন্ডিশনটা 10 বার সত্য হবে, তাই এটা হবে। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ আমি করছি, আমার এই ভিডিও চলাকালে তোমরা কেউ আমাকে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও না, ঠিক আছে? কারণ অনেকেই এই ভিডিও দেখার সময় আমার আইডিটার কারণে দিচ্ছ আর নিচে কিন্তু বারবার রিকোয়েস্ট আসছে, এতে আমার সমস্যা হচ্ছে। তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিও শেষে তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও, কিন্তু এখন এই লাইভ ভিডিও চলাকালে কেউ পাঠিও না প্লিজ। আচ্ছা এবার একটু খেয়াল করো, মানে এতে কনসেন্ট্রেশন নষ্ট হয়, আমি তোমরা পরে পাঠাও। আচ্ছা এবার খেয়াল করো, এবার খেয়াল করো এই লুপটাই আমরা যদি এখন হোয়াইলে কনভার্ট করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যে কাজটা করতে হবে, খেয়াল করো আমাদের স্ট্রাকচারটা একটু আমরা খেয়াল করি। আমাদের ইনিশিয়ালাইজেশনটা আগে কোথাও ঘোষণা করে আসতে হবে, আমরা ঘোষণা করে আসলাম। এরপর হোয়াইল লিখে এখানে লিখতে হবে কন্ডিশন, কি লিখতে হবে? কন্ডিশন, আমি সংক্ষেপে লিখছি। আর দেন এই সেকেন্ড ব্র্যাকেটের এখানে আমাদের স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্টটা কি? এখানে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা, সেটা আমি পরে আসছি। আর এই যে স্যার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, এই অংশটা আমরা স্টেটমেন্টের পর পর কোনো একটা জায়গায় করব। তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এবার ব্র্যাকেটটা ক্লোজ। খুব কঠিন কি স্যার? দেখেন একদম সিম্পল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার হোয়াইলের স্ট্রাকচার। ক্লিয়ার বন্ধুরা? এবার আসো তাহলে আমরা এই যে ফর লুপটাকে যদি এখন হোয়াইলে কনভার্ট করতে যাই তাহলে দেখো আমার ইনিশিয়ালাইজেশন এই অংশটা আগে কোথাও করে আসতে হবে, এই যে আমি আগে কোথাও করে আসলাম। এবার আসো তারপর আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে হোয়াইল, দেন এখানে আমাকে লিখতে হবে কন্ডিশনটা। স্যারেরা কন্ডিশন কোনটা বলেন তো? এই যে এটা হচ্ছে কন্ডিশন, আমার হোয়াইলের মধ্যে লিখতে হবে কন্ডিশন। তারপর এই যে হোয়াইলের বডিটা নিলাম,
এখানে আমার স্টেটমেন্টটা হচ্ছে স্যার একটা জিনিস প্রিন্ট করা। কি প্রিন্ট করা স্যার? বাংলাদেশ লেখাটা প্রিন্ট করা। এই যে বাংলাদেশ লেখাটা প্রিন্ট হলো, আর তারপর পরই স্যার আমাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা নিতে হবে। তাই i প্লাস প্লাস মানে i এর মান এক এক করে বৃদ্ধি করাটা আমি এখানে লিখলাম। যদি i এর মান 2 করে বৃদ্ধি হতো তাহলে i সমান i প্লাস 2 লিখতে হতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্যার তাহলে দেখেন খুব ইজিলি কিন্তু আপনি যে কোনো একটা ফর লুপকে হোয়াইলে কনভার্ট করতে পারেন। আমি আমার আগের একটা যে পোস্ট দিয়েছিলাম সেখানে একজন প্রশ্ন করেছিলেন, স্যার ফর লুপের কাজ যদি হোয়াইল দিয়ে করা যায় আবার ডু হোয়াইল দিয়েও যদি করা যায় তাহলে এতগুলো লুপের দরকার কি? স্যার দরকার অবশ্যই আছে। আসেন একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই, আপনারা পরবর্তীতে গেলে আরো বড় বড় প্রজেক্ট থেকে দেখতে পাবেন। ধরেন আমি একটা গেম দিয়ে তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরো তুমি একটা গেম তৈরি করছো, একটা গেমের প্রোগ্রাম, সেখানে গেমটা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই চলবে। যেমন তোমরা ডাবল ফাইট যে গেমগুলো খেলো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এই গেমটা চলতে থাকে। এই সময়ের মধ্যে যদি শেষ করতে না পারো তাহলে যার লাইফ বেশি থাকে সে জিতে যাও, তাই না? তোমরা তো গেম খেলেছো, ডাবল ড্রাগন, কিং অফ ফাইটার্স, তাই না? তারপর স্ট্রিট ফাইটার, এই গেমগুলো মানে যেটা আর কি 2 প্লেয়ারের, আমি এগুলো বলতে চাচ্ছি। এছাড়া অন্যান্য গেমে একই অবস্থা, সেখানে সময় কিন্তু নির্দিষ্ট করে দেয়া থাকে। এখন তুমি যদি আগে থেকেই নিশ্চিত থাকো যে ডিউরেশনটা কতটুকু হবে, তাহলে তোমাকে এই ফর লুপটা নিতে হবে। কারণ এখানে তুমি একটু খেয়াল করে দেখো, 1 সেকেন্ড করে ধরো বৃদ্ধি পাবে, তুমি সেটা জানো, অথবা 2 সেকেন্ড, সেটা তোমার ইচ্ছা। কিন্তু কিছু কিছু গেম আছে যে গেমগুলা কিন্তু মানে এটার স্পিড বেড়ে যেতে পারে, স্পিড কমে যেতে পারে, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। যেমন টেম্পল রান তোমরা গেমটা খেলেছো, কিছু কিছু পাওয়ার পেলে খুব দ্রুত চলে, কিছু কিছু পাওয়ারে সেটা স্লো হয়ে যায়। তখন কিন্তু এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, অর্থাৎ স্পিড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা তোমরা কিন্তু এই যে ফাংশন, সরি, এই যে ব্লক, এই ব্লকের ভিতরে কন্ডিশন দিয়ে লিখতে পারো। যেমন ইফ যদি ম্যাগনেট পায় তাহলে আস্তে আস্তে চলো, যদি ওই যে স্পিড বুস্ট আপ পায় তাহলে i প্লাস প্লাস না দিয়ে i সমান i প্লাস 2 করে দিও। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে হোয়াইল লুপ আমরা ব্যবহার করি, এগুলো তোমরা পরবর্তীতে আরো জানতে পারবে। আর ডু হোয়াইল এর ব্যাপারটা একটু পরে আসছি। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করো, স্যার হোয়াইল এর যে স্ট্রাকচার, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ডু হোয়াইলটাও খুবই ইজি। ডু হোয়াইল এর ক্ষেত্রে দেখো, ইনিশিয়ালাইজেশন আগে করে আসতে হয়, তারপর আমাদের ডু কথাটা লিখে এই যে স্যারেরা হোয়াইলের পরবর্তী যে টোটাল যে ব্লক, এই টোটাল ব্লকটা হবে এখানে ডু এর পরপর। আর এই যে হোয়াইল, এটা তোমাদের ডু যেখানে শেষ হবে তার পাশে লিখো অথবা নিচে লিখো, কোনো ব্যাপার না, লিখে একটা সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলনটা তোমরা অনেকে দিতে ভুল করো, ঠিক আছে? আমি আবার বলি, পাশে আর নিচে কোনো ব্যাপার না, ঠিক আছে? পাশে আর নিচে কোনো ব্যাপার না। এবার খেয়াল করো, স্যার ডু হোয়াইলের কেন দরকার? স্যারেরা একটা উদাহরণ দেই। ডু হোয়াইলের কাজ হচ্ছে প্রথমবার অন্তত কোনো প্রকার কন্ডিশন টেস্ট ছাড়া সে পরীক্ষা চালিয়ে যাবে, সরি, সেই স্টেটমেন্টটা চালিয়ে যাবে, দ্বিতীয়বার থেকে কন্ডিশনটা টেস্ট হবে। এরকম অনেক উদাহরণ আমাদের আছে। যেমন বিশেষ করে অনলাইনে অনেক সময় তোমরা যখন কোনো লগইন করতে যাও, বিশেষ করে তোমাদের ধরো একটা এসএসসি বা এইচএসসি রেজাল্ট দেখতে চাও, তখন কিন্তু অনেকেই এট এ টাইম তোমরা লগইন করো। এখন প্রত্যেকের জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাইম স্লাইস দেয়া থাকে, ঠিক আছে? এটা ব্যান্ডউইথের উপর নির্ভর করে যে আমার অমুক ইউজারকে 1 সেকেন্ডে এত ভাগের 1 ভাগ দেয়া হবে, তো অমুক ইউজারকে দেওয়া হবে এত সেকেন্ড। এখন ধরো যতগুলো টাইম স্লাইস সবগুলো এই মুহূর্তে বিজি আছে, তুমি এমন সময় রিকোয়েস্ট করলে সাথে সাথে চলে আসবে সার্ভার নট ফাউন্ড বা টাইম আউট, মানে সরি, সার্ভার নট ফাউন্ড। কিন্তু তুমি যদি একটা কাজ করো, শুরুতেই কন্ডিশন চেক না করে ডু হোয়াইল ব্যবহার করো, ধরো একটা স্টুডেন্ট তার রেজাল্ট দেখে ফেলেছে, এখন সে লিভ নিয়েছে, সাথে সাথে সেই জায়গাটা তোমাকে দিয়ে দেওয়া হবে। সো শুরুতেই যদি তুমি কন্ডিশন চেক করো একটু অপেক্ষা না করে, তাহলে বারবার তুমি পাবে সার্ভার নট ফাউন্ড, তোমার মেজাজ গরম হয়ে যাবে, ইউজারকারীর মানে মেজাজ গরম হয়ে যাবে। তাই আমরা শুরুতেই কন্ডিশন চেক না করে অন্যান্য কাজ
মানে প্রসেসের কাজ চলতে থাকে, যাতে আমার ইউজার কিছুক্ষণের জন্য চিন্তা করে না এই মনে হয় লগইন হচ্ছে। এই ধরনের আরো অনেক বড় বড় প্রজেক্ট অনেক আছে, কিন্তু তোমরা পরবর্তীতে জানতে পারবে। এখন আসো আমাদের তাহলে এই প্রোগ্রামটাকেই যদি এখন আমরা ডু হোয়াইলে কনভার্ট করতে যাই, তাহলে স্যারেরা আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে খেয়াল করো, এই যে হোয়াইলটা, এই হোয়াইলটা এখানে থাকবে না, এই হোয়াইলটা এখানে থাকবে না, এখানে হবে ডু। আর ব্লকের শেষে এই জায়গাটায় আমি হোয়াইল দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে স্যার তিন প্রকার লুপের একটা ব্যাখ্যা। এখন আমি তোমাদের এই তিন প্রকার লুপ একটু যদি রান করে দেখাই, আর আরেকটা বিষয়, আমি কোড ব্লকস থেকে কনভিও ডট পেজ এটা না দিলেও চলে, মানে শেষে গেটস না দিলেও চলে, কিন্তু আমি দিব, কারণ তোমাদের বইটা কিন্তু ফলো করেছে টার্বো সি কে, ঠিক আছে, সেই জন্য। আচ্ছা, তাহলে এখানে ইন্টিজার আইটাকে ঘোষণা করে আসলাম, আর একদম শেষে গেটস নিলাম। আচ্ছা, আমি আবার তোমাদের একটু রিকোয়েস্ট করছি, তোমরা অনেকেই আমাকে এখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ। আমি তোমাদের একটু আগেই বলেছি এতে কিন্তু আমার ক্লাস নিতে সমস্যা হচ্ছে স্যারেরা। আচ্ছা, পরে পাঠাও, কোনো সমস্যা নেই, কিন্তু এখন পাঠিও না। আচ্ছা, আর আমি একটা কাজ করি, প্রত্যেকবার প্রিন্ট হওয়ার পর এক লাইন নিচে নামবে, তাই সেখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে রাখি যাতে বাংলাদেশ লেখাটা প্রিন্ট হয়ে নিচে নামে। তোমরা খেয়াল করো, সরি আমি এটা ব্র্যাকেট ক্লোজ করে নিই। আচ্ছা, এবার খেয়াল করো বাংলাদেশ লেখাটা কিন্তু 10 বার প্রিন্ট হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, দেখো এই জিনিসগুলো তোমাদের আগেই মোটামুটি আলোচনা তোমাদের অনেকে জানা আছে, সেজন্য আমি একটু দ্রুত আমি এটা বুঝাচ্ছি, কারণ আমাদের প্রোগ্রাম করতে হবে, আরো প্রোগ্রাম বাকি আছে। এখন দেখো এই প্রোগ্রামটাকে আমি এখন যে কাজটা করব, আমি হোয়াইলে যদি কনভার্ট করি, খেয়াল করো এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা আমি নিয়ে আসলাম কোথায়, এই যে স্টেটমেন্টের সাথে। এখন দেখো আমরা যদি এটা রান করি, দেখো এবারও কিন্তু 10 বার প্রিন্ট হয়েছে, ঠিক আছে? আর এবার যদি আমরা এটাকে ডু হোয়াইলে কনভার্ট করি, খেয়াল করো এখন যদি আমি এটাকে ডু হোয়াইলে কনভার্ট করি, তাহলেও কিন্তু সেই 10 বারই প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছেন যে ইন্ট লিখেছেন কেন? আমি শুরুতেই বলেছি স্যারেরা এই এই বিষয়গুলো তো আপনাদের জানা কথা, মানে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল, আমি আবার অনুরোধ করছি আজকের ক্লাসটা মূলত যারা অ্যাটলিস্ট বেসিক জিনিস সম্বন্ধে ধারণা আছে তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, একজন আমাকে বলেছেন সাউন্ড প্রবলেম হচ্ছে, আসলে কি সাউন্ড প্রবলেম সবার হচ্ছে নাকি একজনেরই হচ্ছে? আমাকে একটু জানাও, কারণ আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ডু হোয়াইল। এখন ডু হোয়াইলেও কিন্তু যদি আমরা এটা করি, তাহলে আমরা দেখব সেই 10 বারই প্রিন্ট হয়েছে। স্যাররা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সাউন্ড প্রবলেম বলতে হয়তোবা অনেকে এটা আমাকে বলতে পারো যে আমার ফ্যানের যে আওয়াজটা সেটা মনে হয়
একটু সমস্যা হতে পারে, অথবা আমার কথা যদি একটু লাউড হয় তাহলে আমি একটু আস্তে মানে ধীরে বলতে পারি। মানে আমার ক্যামেরাটা বলতে একটু দূরে থাকে আমি যখন লেকচার দেই। আর আজকে যেহেতু সরাসরি আমার বোর্ডে তেমন কাজ নাই, সেজন্য আমি মাইকটা একটু মানে সরি আমার ক্যামেরাটা কাছে নিয়ে এসেছি যাতে আওয়াজটা তোমরা ঠিক মতো পাও। আমাকে একটু জানাও যে আমার ভলিউমটা কি খুব বেশি হয়ে যাচ্ছে কি না। আচ্ছা, এবার স্যারেরা আমরা যদি এক নজরে আর আরেকটা বিষয় তোমাদের একটু বলে দিচ্ছি, এই ক্লাসটা কিন্তু রেকর্ডেড থেকে যাবে, তাই পরবর্তীতে কিন্তু তোমরা অনেক কিছু দেখে দেখে খাতায় তুলতে পারবে। তাই এখন আপাতত খাতা না তুলে বোঝার চেষ্টা করো। আর আমি প্রত্যেকটার একটা মানে একটা স্লাইড এখানে থাকবে, তোমরা সেগুলো দেখে দেখে তুলতে পারো। তাহলে আমরা যদি স্যারেরা একটু খেয়াল করো, এই তিনটা লুপের একটা স্ট্রাকচার দেখি, এর মধ্যে মানে ওভারঅল জিনিসটা দেখতে, তাহলে দেখো ফর লুপের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একসাথে দিতে হয়, আর ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্ট। ওকে, হোয়াইলের ক্ষেত্রে দেখো, হোয়াইলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন আগে করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু ধীরে ধীরে মানে একটু ভলিউমটা কমিয়ে কথা বলি, তাই নয় কি? আচ্ছা, রাহাত আমাকে একটু জানাবে যে আমার কথা এখন ঠিক আছে কিনা। ধন্যবাদ। আচ্ছা, এখন আমার এই যে আমি এখন যে কথা বলছি এই টোনটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাও, এই টোনটা ঠিক আছে কিনা। আচ্ছা, প্রবলেমটা যদি সাউন্ডে হয়ে থাকে তাহলে এটা একটা সমস্যা হতে পারে যে আমার মাইকটা অনেক কাছে। আমাকে একটু তোমরা জানাও যে আমি এই টোনে কথা বললে ঠিক আছে কিনা, কারণ এই টোনে কথা বললে আমারই ভালো লাগবে, আমারই কষ্ট আরো কম হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বোর্ডের সলভ বলতে আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর সলভ আমি দিব, সেই বোর্ডের সেই প্রশ্নগুলোর সলভ আমি দিব, পরবর্তীতে তোমরা দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো, এই হচ্ছে আমার ডু হোয়াইলেরটা, বুঝতে পেরেছো? এখন আসো আমরা আমাদের পরবর্তী যে বিষয়টা স্যার গো টু লেভেলের পার্থক্যটায় চলে যাচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের যে বোর্ডের যে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো নিয়ে তোমরা বলেছো সেগুলোর ইয়েতে। এখন ডু হোয়াইলটা যদি তোমরা খুব ভালো মতো বুঝো তাহলে খুব সহজেই তোমরা এটাকে গো টু লেভেলের সাহায্যে এক ধরনের লুপ তৈরি করা যায়। ঠিক আছে? সেটাতে রূপান্তর করতে পারবে। একটু খেয়াল করো, ইনিশিয়ালাইজেশনটা আমাকে আগেই করে আসতে হবে। এই ডু এর জায়গায় এই যে ডু, এখানে একটা লেবেল দিতে হবে। লেবেল মানে স্যার যে কোনো একটা বৈধ নাম দিয়ে তুমি একটা কোলন দিবে, সেমিকোলন না, কোলন দিবে। এবার আসো, এই যে ডু আর এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট নাই, এর মধ্যে যে স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা এখানে লিখবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো হোয়াইলের জায়গায় আমরা কি করব? এই হোয়াইলের জায়গায় আমরা লিখব ইফ। ইফ দিয়ে হোয়াইলের ভিতরের কন্ডিশনটা লিখব হচ্ছে এখানে, আর এখানে একটু ভুল লিখি স্যাররা, এটা হবে গো টু, এটা হবে গো টু। আমি একটু ভুল করেছি, এটা গো টু, এইটি হবে না। আচ্ছা, ঠিক আছে স্যাররা, খেয়াল করো, যেটা বলতে যাচ্ছিলাম, হোয়াইল কন্ডিশনের জায়গায় তোমাকে লিখতে হবে ইফ দিয়ে ওই কন্ডিশনটা, এই যে হোয়াইল এর ভিতরে কন্ডিশনটা লিখতে হবে, আর গো টু লেভেল নেম, অর্থাৎ এইখানে তুমি যে লেভেলের নামটা দিবে গো টুর পর এইটা লিখবে। আমার এই কথাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, এবার আসো আমরা আমাদের এই যে করে আসা এই যে একটু আগে যে প্রোগ্রামটা, এটাই আমরা এখন গো টু লেভেলে মানে দিয়ে কিভাবে করা যায় করি। একটা প্রশ্ন এসেছিল প্রাইম নাম্বার গো টু লেভেল দিয়ে, আমরা বোর্ডে সেটা এসেছিল, আমাকে একজন বলেছো, আমরা সেটা আজকে করব। তার আগে আসো, তাহলে কি বলেছি স্যার, এই যে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এই যে এটা হবে না, ডু এর পরিবর্তে খেয়াল করো এখানে যে ডু, এই ডু এর পরিবর্তে আমি একটা লেভেল নাম দিব। আমি একটা লেভেল নাম, ধরো নাম দিলাম, এটা লুপ নাম দিলাম।
ধরো লুপ নাম দিলাম, দিয়ে একটা কোলন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হোয়াইল এর জায়গায় কি বলেছি স্যারেরা? হবে ইফ। কন্ডিশন ঠিক আছে, তারপর গো টু লেভেলের নাম, নামটা কি স্যার? লুপ, ঠিক আছে? এখন আসো দেখি তো স্যারেরা আমাদের এই প্রোগ্রামটা রান করলে 10 বার প্রিন্ট হয় কিনা। দেখো এবারও বাংলাদেশ লেখাটা 10 বার প্রিন্ট হয়েছে। তাহলে কোন একটা লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপে যদি থাকে, সেটাকে যদি তুমি খুব সহজে গো টু লেভেলের সাহায্যে তৈরি করতে চাও, তাহলে তোমাকে ডু হোয়াইলের স্ট্রাকচারটা ভালোমতো বুঝতে হবে, ঠিক আছে স্যারেরা? তাহলে আসো আমরা আরেকবার একটু খেয়াল করি। এই যে ডু, ডু এর জায়গায় তোমাকে একটা লেভেলের নাম দিতে হবে। এই লেভেলের নাম হিসেবে কোনো কিওয়ার্ড নেওয়া যাবে না, ভ্যারিয়েবলের যে নাম হয় সেরকম একটা নাম দিতে পারো, আবার ব্যবহার করে কোনো ভ্যারিয়েবলের নামও কিন্তু দিতে পারবে না। আচ্ছা, লেভেল নেম। এরপর দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা যা আছে এটা এখানে লিখতে হবে। হোয়াইলের জায়গায় কন্ডিশন, হোয়াইল কন্ডিশনের জায়গায় ইফ কন্ডিশন লিখে আমাদের তারপর লিখতে হবে গো টু এই লেভেলের নাম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে এটা এখানে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করি, ফ্যাক্টোরিয়ালের একটা প্রোগ্রাম। আমাকে তোমরা প্রশ্ন অনেকেই কমেন্টে লিখেছো যে স্যার ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। আসো এবার আমরা এই ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা তিন প্রকার লুপ দিয়েও করব, আবার গো টু লেভেলের সাহায্যেও করব, ঠিক আছে স্যারেরা? আসো তাহলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি সেটা তো তোমাদের জানা আছে, তাই না স্যারেরা? স্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে এরকম যে আমি কিবোর্ড থেকে একটা ভ্যালু নিব, আমি কিবোর্ড থেকে একটা ভ্যালু নিব, ধরো সেই ভ্যালুটা হচ্ছে n, তাহলে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3 ডট 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 এভাবে কত পর্যন্ত স্যার? এভাবে n পর্যন্ত গুণফল, তাই না? তাহলে এটা একটা লুপে আমি চালাবো। এখন খেয়াল করো, তাহলে এই ফ্যাক্টোরিয়ালের জন্য আমাকে কি করতে হবে? দেখো প্রথমে কিবোর্ড থেকে আমাকে একটা সংখ্যা নিতে হবে, তাহলে আমি ধরলাম ইন্টিজার n টাইপ ভ্যারিয়েবল ঘোষণা করলাম, এখানে আমরা সেটা নিব। দুই নাম্বার, একটা লুপ চালাতে হবে, লুপের ওই যে ইনিশিয়ালাইজেশন সেটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে i, এবং একই সাথে এটা দিয়ে কন্ডিশন দিতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো তো i এর মান শুরুতে যদি হয় 1, তারপর i এর মান হয়ে যাবে 2, তারপর i এর মান কত হয়ে যাবে? 3। তাহলে ওই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে গিয়ে আমরা i এর মান এক এক করে বৃদ্ধি করব, ঠিক আছে? আর প্রত্যেকবার এই i এর মান একটা ভ্যারিয়েবলে গুণ করব, সেই ভ্যারিয়েবলটাকে আমরা দিলাম ফ্যাক্ট। নাম কি দিলাম স্যার? ফ্যাক্ট, মানে ফ্যাক্টোরিয়াল। শুরুতে ফ্যাক্টোরিয়ালের মধ্যে 1 জমা রাখবো। কেন স্যার 1 জমা রাখবো? কারণ ফ্যাক্টের সাথে যেহেতু বারবার আমি এটাকে গুণ করব, তাহলে এখানে যদি তুমি 1 না নাও তাহলে কিন্তু কি হয়ে যাবে বলো তো? তাহলে কিন্তু যদি শূন্য দাও, শূন্য দিলে কিন্তু সব শূন্য হয়ে যাবে। যোগের ধারায় শূন্য নিতে হয়, আর গুণের ধারায় সব সময় 1 নিতে হয়। এবার আসো ফর লুপ চালাই। তবে ফর লুপ চালানোর আগে একটা জিনিস খেয়াল করো, আমার ইউজার কিন্তু n এর মান কিবোর্ড থেকে নেবে, তাই না স্যার? তো কিবোর্ড থেকে কোনো কিছু নিতে হলে scanf, মনে আছে তোমাদের নিশ্চয়ই scanf ফাংশন %d। কেন স্যার? আমি n এর ভ্যালু নিব, n হচ্ছে ইন্টিজার টাইপের। এখন %d, তারপরে বাইরে এসে কমা দিয়ে অ্যাড্রেস অফ n, অর্থাৎ and n এটা লিখতে হয়। আর এটা হচ্ছে ফাংশন কল করা, ফাংশন কল করার পর এখানে সেমিকোলন দিতে হয়। আচ্ছা, এবার আসো সেমিকোলনকে কিন্তু আমাদের প্রোগ্রামিং এর ভাষায় টার্মিনেটর বলা হয় বা টার্মিনেশন পয়েন্ট বলা হয়। এবার আসো আমার ইউজার কিন্তু কি করতে পারে? n এর কিন্তু একটা ইনভ্যালিড মান নিতে পারে, ধরো ঋণাত্মক মান নিতে পারে, তাই না? ঋণাত্মক মানের কিন্তু কোনো কি হবে না, ফ্যাক্টোরিয়াল হবে না। 0 ফ্যাক্টোরিয়াল হবে 1, 1 এর ফ্যাক্টোরিয়াল হবে 1, তারপর হবে। তাহলে ইফ
যদি n কি হয় বলতো ছোট হয় কার শূন্যের, তাহলে আমি একটা লেখা প্রদর্শন করব। লেখাটা কি স্যার? লেখাটা হচ্ছে ইনভ্যালিড ইনপুট, অর্থাৎ নেগেটিভ মান হবে না। কিন্তু স্যার n এর মান যদি এর চাইতে মানে শূন্যের চাইতে বেশি অর্থাৎ পজিটিভ হয়, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে ফ্যাক্টোরিয়ালটা নির্ণয় করতে হবে স্যার। তাই এলস এর জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট কেন নিব? কারণ ইফ এর আন্ডারে কাজ একটা, তাই সেকেন্ড ব্র্যাকেট নিলেও চলে না নিলেও চলে, কিন্তু এলস এ তো স্যার বিশাল একটা মানে একটা প্রোগ্রাম আমাদের করতে হবে। তাহলে আসো সেই প্রোগ্রামটা আমরা করে ফেলি। এখানে আমরা লুপ চালাবো, লুপ ফর, তাহলে কি হবে? ফর i কত থেকে শুরু হবে স্যার? i 1 থেকে শুরু হবে। খেয়াল করো, এই যে i 1 থেকে শুরু হবে। আচ্ছা, কত পর্যন্ত? i এর মান 1 2 3 বৃদ্ধি পাবে, কিন্তু n এর চাইতে বড় হতে পারবে না, অর্থাৎ i ছোট অথবা সমান হবে n পর্যন্ত। আচ্ছা, প্রত্যেকবার i এর মান কত করে বৃদ্ধি পাচ্ছে? 1, তারপরে 2, তারপর 3, অর্থাৎ 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে i প্লাস প্লাস, অথবা কেউ যদি লিখো i ইকুয়াল i প্লাস 1 তাও হবে, ঠিক আছে, একই। আচ্ছা, এবার বলো প্রত্যেকবার কি হবে? প্রত্যেকবার কিন্তু এই যে ফ্যাক্টের সাথে আমার i টা গুণ হবে, এবং গুণ হয়ে সেটা ফ্যাক্টের মধ্যেই জমা থাকবে, মানে রেজাল্ট হিসাবে। তার মানে ফ্যাক্টের মান শুরুতে হচ্ছে 1, তো প্রথমে 1 এর সাথে 1 গুণ হবে, তারপর ফ্যাক্টের মধ্যে 1 জমা হবে, তারপর সেই 1 এর সাথে 2 গুণ হবে, তারপর সেই রেজাল্ট মানে 2 এর সাথে 3, 3 এর সাথে 2 আর 3 6, 6 এর সাথে আবার হবে 3, মানে এভাবে করে n পর্যন্ত জমা হবে। একটা সময় কিন্তু স্যার এটা মিথ্যা হয়ে যাবে। ঠিক তখনই কিন্তু আমার কি করতে হবে? আমাকে ফ্যাক্টোরিয়াল মানটাকে প্রিন্ট করতে হবে। এখন খেয়াল করো, ফর এর আন্ডারে কিন্তু অনলি এই ফ্যাক্ট এইটুকু অংশ একটা, তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেও চলে না দিলেও চলে, তাও আমি দিয়ে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা বলো তো, লুপ চলা শেষ হলে কি হবে? লুপ চলা শেষ হলে কিন্তু আমাকে প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করতে হবে স্যার? ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা। তাহলে ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা কত স্যার? পার্সেন্টেজ ডি, আর এখানে আমি লিখলাম ফ্যাক্ট, ঠিক আছে, ফ্যাক্ট। তাহলে এলস এর এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, এই যে এলস এর সেকেন্ড ব্র্যাকেট, এটা এখন আমাকে ক্লোজ করতে হবে। আচ্ছা, একটা জিনিস সবাই একটু খেয়াল করো, অনেকে হয়তোবা বলতে পারো যে স্যার আপনি এখানে ফ্যাক্ট ইন্টিজার টাইপ নিয়েছেন, কিন্তু কিছু কিছু বইতে আমরা দেখলাম স্যার লং ইন্টিজার নিয়েছে। কথাটা ঠিক স্যার, টার্বো সিতে ইন্টিজার টাইপের জন্য 2 বাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, তোমাদের পরীক্ষায় আসে এটা। ইন্টিজারের জন্য কিন্তু স্যার 2 বাইট, কিন্তু টার্বো সি ছাড়া আধুনিক মডার্ন যে কম্পাইলার যেমন কোড ব্লকস এ কিন্তু স্যার 4 বাইট জায়গা দেয়। কিন্তু আমাদের উত্তর তাহলে কি হবে স্যার? 2 বাইট হবে না 4 বাইট হবে? যদি স্যার সিঙ্গেল উত্তর থাকে, সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকে, তাহলে অ্যানসার হবে 2 বাইট। কিন্তু যদি স্যার বহুপদী সমাপ্তি সূচক কোথাও দেখো 2 ও 4, 2 বাইট ও 4 বাইট, মানে ওই যে রোমান সংখ্যা দিয়ে যদি দেয়া থাকে, তাহলে 2 এবং 4 এই অপশনটা যেটা দেয়া থাকবে সেটা তোমরা সিলেক্ট করবে। আমার কথাটা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, এবার আসো, তাহলে এই টোটাল প্রোগ্রামটা এখন আমরা কি করব? এখন আমরা এই মেইন ফাংশনের ভিতরে লিখব, ঠিক আছে? এই মেইন ফাংশনের ভিতরে আমরা লিখব। খেয়াল করো, আমাদের প্রোগ্রামটা হচ্ছে এই। স্যাররা তোমরা দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ কিনা একটু খেয়াল করো। এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা, আর একদম শেষে আমি বলেছিলাম এখানে গেট সিএইচ আমরা দিয়ে দিব। কেন দিয়ে দিব স্যার? টার্বোসিতে লাগে না, সরি কোড বক্সে লাগে না, টার্বোসিতে লাগে, তাহলে স্ক্রিনটা আটকে থাকবে না। আমাদের বই কিন্তু স্যার, আমাদের বই কিন্তু টার্বো সিতে সি এর উপর ভিত্তি করে লেখা। তাহলে এই হচ্ছে স্যার আমাদের ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, আমরা ফর লুপ দিয়ে করেছি, ঠিক আছে? এখন স্যাররা আসলে যদি রান করি তাহলে কি হয় আমরা একটু দেখি। ধরো আমি নিলাম 5, দেখো 5 এর ফ্যাক্টোরিয়াল কিন্তু 120। আচ্ছা, যদি আমি 0 নেই, দেখো 0 এর ফ্যাক্টোরিয়াল কিন্তু 1, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, যদি আমি -4 নেই, দেখো ইনভ্যালিড ইনপুট,
তুমি যদি ক্যালকুলেটর করো তাহলে সেখানে লেখা আসবে ম্যাথ এরর, ঠিক আছে? তুমি চাইলে ওই কাজটা এখানেও করতে পারো। তুমি যদি মনে করো যে স্যার আমি ইনভ্যালিড ইনপুট লিখবো না, আমি এখানে লিখবো হচ্ছে ম্যাথ এরর, ঠিক আছে? তাও হবে, কোনো সমস্যা নাই, একই কথা, ঠিক আছে? আচ্ছা এবার আসো এই যে আমাদের প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা তোমরা পরবর্তীতে ক্লাস শেষ হলে পজ করে তারপর খাতায় তুলে নিও, ঠিক আছে? আমি এখন চলে যাচ্ছি কারণ আমাদের অনেক কিছু করতে হবে। আজকে একটা ক্লাসে আসলে সবকিছু শেষ করা সম্ভব হবে কিনা আমি জানি না, আমি চেষ্টা করব, হয়তো আমাকে আরেকটা ক্লাস নেওয়া লাগতে পারে, ঠিক আছে? ওকে, এবার আসো যেটা বলতে চাচ্ছিলাম, এই প্রোগ্রামটাই আমরা এখন while এবং তারপর do while এ করে দেখি কি হয়। তাহলে স্যারেরা কি বলেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই? স্যার while এর ক্ষেত্রে এই অংশটা হয়ে যাবে আগে, খেয়াল করো, আর এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা চলে যাবে এই যে এখানে, ঠিক আছে? এখানে কিন্তু সেমিকোলন হবে না, বাস কাজ শেষ স্যার। খুব কঠিন কিছু? আপনারা বলেন খুব কঠিন কিছু? মোটেও কিন্তু কঠিন কিছু না স্যাররা, ঠিক আছে? মোটেও কিন্তু কঠিন কিছু না, ঠিক আছে? তাহলে এখন আসো এটা যদি আমরা রান করি, ও সরি স্যার এখানে তো হোয়াইল লিখতে হবে, হোয়াইল। এখন দেখো এটা যদি আমরা রান করি, 6 নিলাম তো 720 আসবে, দেখো 720 এসেছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো স্যারেরা এই সেম প্রোগ্রামটা যদি আমরা ডু হোয়াইল এ করতে চাই তাহলে কি বলেছিলাম স্যারেরা? এটাও কিন্তু তোমরা পরবর্তীতে পজ করে তুলে নিও, ঠিক আছে? আচ্ছা এবার আসো এই যে হোয়াইল এর এই অংশটা আমি কেটে কি করলাম, আমি ডু এখানে লিখলাম আর হোয়াইলটাকে জাস্ট এই এখানে নিয়ে একটা সেমিকোলন দিয়ে দিলাম, স্যার আমার কাজ শেষ। এইটুকুই কেবলমাত্র জিনিস। তাহলে আপনারাই বলেন তো স্যার এটা কি খুব কঠিন কিছু? মোটেও কঠিন কিছু না, ঠিক আছে? মোটেও কঠিন কিছু না। এবার এটাকে যদি স্যার আমরা রান করি, এটাকে এখন রান করি তাহলে খেয়াল করো, যদি আমি আগের মতো নেই, এটাকে ধরো নিলাম 6, দেখো 720 এসেছে। তাহলে স্যারেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ফ্যাক্টোরিয়ালের এই প্রোগ্রামটা আপনারা যতভাবেই আসুক না কেন পারবেন না? অবশ্যই পারবেন। এবার বলেন তো স্যারেরা, যদি আমি এটাকে এখন গো টু লেভেল দিয়ে করতে চাই তাহলে কি হবে? ওই যে আগের মতো স্যারেরা এখানে ডু এর জায়গায় আমাকে একটা কি দিতে হবে, একটা লেভেল দিতে হবে। ধরেন আমি এটার একটা নাম দিলাম, লেভেল 1। এটা আমার ইচ্ছা স্যার, আপনি এখানে লেভেলের নাম কি দিবেন স্যার এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আর এখানে এসে কি করলাম, ইফ কন্ডিশন, তারপরে এখানে দিলাম গো টু লেভেল 1। দেখেন স্যার সিম্পলি। এখন যদি এটা আমি রান করি, আচ্ছা এখানে কোন একটা ভুল আচ্ছা সরি, এখানে আমাদের এই যে হ্যাঁ আমাদের এখানে কোন একটা ভুল, হ্যাঁ আচ্ছা এখানে একটা
এই যে এখানে খেয়াল করো, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে এখানটায় আমি সেই ব্র্যাকেট এইটা ক্লোজ করেছিলাম, বাট এটা ক্লোজ করিনি। এখন দেখো, এখন যদি এই প্রোগ্রামটা আমরা রান করি, তাহলে ধরো ওই 6 নিলাম, দেখো 720। ক্লিয়ার স্যারেরা? তাহলে আমরা কি শিখলাম বলেন তো? এখন আমাদের যে কোনো ভাবেই স্যার এই প্রোগ্রামটা দেখ না কেন, আমরা যে লুপ দিয়ে করতে বলুক না কেন, আমরা পারবো না? আমরা পারবো। এটা তোমরা পরে তুলে নিও, ঠিক আছে স্যারেরা? এবার আসো, আমরা চলে যাচ্ছি মৌলিক সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রামটা, আমরা সেটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? মৌলিক সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রাম, সেটা চলে যাচ্ছি। এটাও তোমাদের বোর্ডে এসেছিল। আমরা গো টু লেভেলের সাহায্যে বলেছে, আমরা গো টু লেভেল দিয়ে দেখব, কিন্তু তার আগে আসো মৌলিক সংখ্যা নির্ণয় করার যে ওভারঅল প্রসেস, সেই প্রসেসটা আমরা একটু খেয়াল করি। দেখো, প্রাইম নাম্বার শনাক্তকরণের জন্য আমাকে কি করতে হয়? প্রাইম নাম্বার শনাক্তকরণের জন্য আমাকে, ধরো আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা হচ্ছে 7। এখন এটা প্রাইম কি না দেখো, তাহলে আমাকে 2 থেকে 6 পর্যন্ত এদের মধ্যে একটা সংখ্যা খুঁজে বের করতে হবে, যাকে দিয়ে আমি 7কে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, অর্থাৎ 7 যদি ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে 7 প্রাইম না। ভালো মতো বুঝো, মৌলিক সংখ্যার সংখ্যাটা হচ্ছে 1 এবং ওই সংখ্যা দিয়ে বিভাজ্য হতে হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারবে না। তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়া 2 থেকে n-1, এখানে n এর মান যদি হয় 7, তাহলে 2 থেকে n-1 মানে 6। যদি তুমি এখানে নাও 10, তাহলে আমাকে দেখতে হবে 2 থেকে 9 পর্যন্ত এমন কোনো কিছু আছে কিনা। তাহলে আমি যদি এটাকে নেই হচ্ছে n, তাহলে এখানে আমাকে দেখতে হবে যে n-1, অর্থাৎ n এর চাইতে ছোট পর্যন্ত এমন কোনো কিছু পাওয়া যাবে যেটা দিয়ে ভাগ করলে কি হবে, যেটা দিয়ে ভাগ করলে আবার n বিভাজ্য হবে। n যদি ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, এর অর্থ 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো কোন না কোন সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, তার মানে বিভাজ্য হবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখন একটা লুপ চালাতে হবে। লুপ i শুরু হবে কোথা থেকে? ইনিশিয়ালাইজেশন হবে 2 থেকে। কথাটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, কত পর্যন্ত? n-1। তাহলে কন্ডিশনটা কি হবে স্যার? কন্ডিশনটা হবে, খেয়াল করো, কন্ডিশন হবে i এর মান লেস দেন n। এটা হচ্ছে কন্ডিশন। কথাটা কি বুঝতে পেরেছো? অবশ্য i less equal n/2 দিয়ে করলেও হয়, বরং এতে আরো প্রোগ্রামের যে টাইম কমপ্লেক্সিটি কমে যায়। তবে তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। আচ্ছা, এবার আসো, এই প্রোগ্রামটা 2 ভাবে করা যায়, ঠিক আছে? আমি তোমাদের 2 ভাবেই দেখাবো। খেয়াল করো, আমরা একটা প্রোগ্রাম করব এইভাবে। একদম প্রথম থেকে আমি তোমাদের বোঝাচ্ছি। কিবোর্ড থেকে স্যার একটা সংখ্যা নিতে হবে, তাহলে নিলাম n, লুপ চালাতে হবে, এই হচ্ছে i। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে i, কিবোর্ড থেকে আমাকে কি নিতে হচ্ছে? কিবোর্ড থেকে আমাকে n এর মান নিতে হচ্ছে। তাহলে scanf %d, address of n। ক্লিয়ার স্যার এই পর্যন্ত? এবার আসো, এবার আমাকে একটা লুপ চালাতে হবে। চালালাম, for i শুরু হবে কত থেকে স্যার? 2 থেকে। আচ্ছা, কন্ডিশনটা কত স্যার? লেস দেন n। এবার বলেন তো, প্রত্যেকবার i এর মান কত হতে পারবে? প্রথমে আমি 2 দিয়ে টেস্ট করব, তারপরে 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, তাহলে i এর মান এক এক করে বৃদ্ধি পাবে, তাহলে i++। এবার আসো, for এর ভিতরে চলে যাই।
ফরের ভিতরে কাজ কিন্তু স্যার একটা না, এখন একাধিক। কিরকম দেখো, ইফ যদি আমার সংখ্যাটা আমি আই দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি শূন্য হয় তার মানে আই দ্বারা বিভাজ্য। একটু ভালো মতো এই কথাটা একটু বুঝে নাও, n কে যদি আই দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি শূন্যের সমান হয়, এখন আই কত স্যার? আই হচ্ছে 2 থেকে n - 1 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা। এরকম যে কোনো একটা সংখ্যা পেয়ে যাওয়ার অর্থই কি স্যার? পেয়ে যাওয়ার অর্থই আমার যে কিবোর্ড থেকে যে মানটা আমি নিয়েছি n, সেই n টা প্রাইম না। তাহলে ইফ যদি এরকম কোনো একটা কিছু পেয়ে যাই, তাহলে আমি একটা জিনিস প্রিন্ট করব। কি প্রিন্ট করব স্যার? আমি প্রিন্ট করব নট প্রাইম। এবং একই সাথে এই লুপটা কি আর চালানোর দরকার আছে? চালানোর দরকার নাই। মনে রেখো, কোনো একটা লুপ যদি তুমি চালাতে না চাও, তাহলে ব্রেক, এই ব্রেক স্টেটমেন্ট আমাকে কি করবে জানো? একটা লুপের মধ্যে থাকলে সেটা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। তাহলে এই যে আমাদের ফর লুপ, এই ফর লুপ থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা, এমন একটা আই আমার পেলেই তো হবে যেটা দ্বারা কি, যেটা দ্বারা n বিভাজ্য। আমাকে কি একটার পর দুইটা টেস্ট করতে হবে? করতে হবে না। তাই প্রথমটা পেলেই আমি ব্রেক করে দিব। কথাটা কি বুঝতে পেরেছো? এবার আসো, কিন্তু যদি স্যার এরকম কোনো আই যদি না থাকে, তাহলে এই ফর লুপ থেকে কিন্তু স্বাভাবিক নিয়মেই আমি বের হব। আচ্ছা, ফর লুপ থেকে স্বাভাবিক নিয়মে বের হওয়ার অর্থ এমন কোনো আই পাওয়া যায়নি যেটি দ্বারা n কে ভাগ করলে এটা বিভাজ্য হবে। তাহলে এর অর্থ কি? আচ্ছা, এর অর্থ হচ্ছে এখানে আমাকে লিখতে হবে printf not prime। তবে স্যার এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে স্যার এখানে ব্রেক আমি কেন দিলাম? এই ব্রেক দিয়ে যদি আমি এই লুপটাকে বন্ধ করি, তাহলে একটা সমস্যা আছে স্যারেরা। সমস্যাটাকে একটু খেয়াল করো। সমস্যাটা হচ্ছে এই ব্রেক দিলে আমি তো এই লুপ থেকে বের হব। স্যার লুপের ঠিক বাইরেই কি লেখা বলেন তো? নট প্রাইম। সরি, এখানে হবে স্যার প্রাইম, দুঃখিত, এখানে হবে প্রাইম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, প্রাইম পাওয়ার পর, নট প্রাইম পাওয়ার পর কি আবার প্রাইম লেখাটা আসবে? আসবে না। তাই এখানে আমি ব্রেক দিয়ে স্যার কি করব না, আমি বের হব না। আমি কি করব জানো? আমি এখানে একটা গো টু এবং একটা লেভেল দিব। লেভেলটার নাম হচ্ছে এন্ড। এটা কোথায় করব? একদম শেষে। অর্থাৎ এন্ড দিয়ে আমি গেট ch, ভালো মতো বুঝো। তাহলে এখন কি দাঁড়াচ্ছে বলতো? এই যে নট প্রাইম প্রিন্ট হওয়ার পর গো টু এন্ড, অর্থাৎ আমি জাম্প করে কোথায় চলে আসব? জাম্প করে এই যে এন্ডে চলে আসব। অর্থাৎ এই লেখাটাও আর কি হবে না স্যার? এই লেখাটাও আর প্রিন্ট হবে না। স্যারেরা এই প্রোগ্রামটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো। এটা প্রাইম নাম্বার শনাক্তকরণের একটা প্রোগ্রাম। তোমাদের অনেকের অনুরোধ ছিল এই প্রাইম নাম্বারটা আলোচনা করার। এখন খেয়াল করো, আমি একটা সংখ্যা নিলাম, ধরো সংখ্যাটা হচ্ছে 7। দেখো প্রাইম, 7 তো প্রাইম। আচ্ছা, এখন ধরো আমি সংখ্যাটা নিলাম 8। দেখো নট প্রাইম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই প্রোগ্রামটাও তোমরা যদি বুঝতে পারো পরবর্তীতে তুলে নিতে পারো। কিচ্ছু না স্যাররা, নট প্রাইম লেখাটা আসার সাথে সাথে, নট প্রাইম লেখাটা আসার সাথে সাথে গো টু এন্ড, মানে এখানে এন্ড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি রাহাতকে একটু অনুরোধ করব, রাহাত তুমি যদি লাইভ ক্লাসটা দেখে থাকো, আমার নাম্বার তোমার কাছে আছে, অথবা তুমি আমাকে একটু মেসেঞ্জারে একটু নক দিবে যে স্যার লাইভে কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ আমি আমার সেল ফোনে আসলে দেখতে পাচ্ছি না, সেল ফোনটাতে অনেক ঝামেলা করছে। সো আমাকে একটু জানিও।
আচ্ছা, একটা মিনিট আমাকে একটু দাও, তোমাদের কমেন্ট একটু আমি দেখে নেই। তোমাদের কমেন্ট আমি একটু দেখে নেই। আচ্ছা, এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যার কথা আসেনি। আচ্ছা, ওকে, এবার আসো, এই প্রোগ্রামটাই আমাদের বেশ কিছু বইতে দেয়া আছে, তবে একটু অন্যভাবে। সেটা নিয়েও আমি এখন তোমাদের সাথে একটু আলোচনা করব। আচ্ছা, সেটা কিরকম দেখো, আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। ধরো ইজ প্রাইম ইকুয়াল 1। আমি ধরেই নিচ্ছি যে এটা প্রাইম হবে। ঠিক আছে, আমি ধরেই নিচ্ছি যে এটা প্রাইম হবে। কিন্তু তোমরাই আমাকে বলো, এই রকম কোন একটা i যদি পেয়ে যাই যেটা দিয়ে n কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, সেটা তো আর নট প্রাইম না, তাই না? তাই এখানে আর আমি নট প্রাইম লিখবো না। এবার আমি ইজ প্রাইম এটাকে 0 করে দিলাম। 0 করে দেওয়ার অর্থ মানে কি বলতো? মানে এটা প্রাইম না, মানে বুলিয়ানের সাথে তুলনা করো, ট্রু ফলস এর মতো। ঠিক আছে, ট্রু ফলস এর মতো এটা একটু তুলনা করো। ঠিক আছে, এবার আসো, এইবার কিন্তু তুমি এখানে ব্রেক দিয়ে দিলে। ঠান্ডা মাথায় বুঝো স্যার, স্বাভাবিকভাবে যদি এই ফর লুপের ভিতরে প্রবেশ করে এই ধরনের কন্ডিশন যদি সত্য না হয়, তাহলে কিন্তু ইজ প্রাইম ইকুয়াল 0 হবে না, ওই 1ই থাকবে, তাই না? তার মানে সংখ্যাটা যদি প্রাইম হয়, তাই এইখানে এসে এবার দেখো ব্রেক কিন্তু আমাকে এই যে এখানে চলে আসতে সাহায্য করবে। তাই এইখানে এবার আমি একটা কন্ডিশন চালাচ্ছি, ইফ যদি আমার ইজ প্রাইম কত থাকে স্যার, 1ই থাকে, তাহলেই প্রাইম লেখাটা আসবে। আর যদি এটা না হয়, এলস মানে কি? এলস মানে ইজ প্রাইম 0 হয়ে গিয়েছে, তাহলে তখন প্রিন্ট হবে কি বলতো? তখন প্রিন্ট হবে নট প্রাইম। এই প্রোগ্রামটা তোমাদের অনেকের বইতে আছে, তখন কিন্তু আর এই লেভেলটা লাগছে না। স্যারেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, আপনারা ক্লাসটা একটু ভালোমতো দেখেন। আসলে যান্ত্রিক ত্রুটির কারণে কখন ক্লাসটা আসলে কেটে যায়, আমি সব সময় সেই সেই ভয়ে থাকি। ঠিক আছে, সেই ভয়ে থাকি, সেই জন্য এরকম আর কি একটু মানে সমস্যা, ভয়ে থাকি যে হয়তোবা তোমাদের মানে ক্লাসটা যাতে কেটে না যায়, সেই জন্য আমি একটু দ্রুত ক্লাস নিচ্ছি। তাই কারো যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আসো, এইটাও কিন্তু আমাদের স্যার প্রাইম নাম্বারের প্রোগ্রাম। ঠিক আছে, তোমরা এটা পরবর্তীতে তুলে নিও। ঠিক আছে, আচ্ছা এবার আসো, ধরো আমি নিলাম 73। দেখো 73 কিন্তু একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, আচ্ছা ধরো আমি নিলাম 100। দেখো এটা কিন্তু প্রাইম নাম্বার না। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার আসো আমরা একটা কাজ করি। এবার এই স্লাইডটার দিকে একটু তাকাও। ওই প্রোগ্রামটাই স্যার আমি এখানে লিখেছি। তাই তোমরা যদি ওই লেখা না বুঝো, তাহলে ক্লাস শেষে এই স্ক্রিনটা দেখে তোমরা
পজ করে লেখাটা একটু বড় আছে তুলে নিও, ঠিক আছে? আসো, এটা হচ্ছে একটু আগে যে নিয়মটা করলাম সেই নিয়মটা, ঠিক আছে? এবার আসো আমরা এটাকে গো টু লেভেলে কনভার্ট করি। স্যারেরা তোমাদেরকে আমি শিখিয়েছি, এই যে খেয়াল করো আমাদের মেইন কাজ হবে এই জায়গাটাতে। কি শিখেছিলাম? স্যার ডু হোয়াইলের সাথে তুলনা করো। স্যার এই যে ইনিশিয়ালাইজেশনটা এটা আগে কোথাও হবে, মনে আছে? তারপর স্যার এই যে ইনক্রিমেন্ট পার্টটা এটা কোথায় হবে স্যার? স্যার এটা কিন্তু ফাংশন বডির ভিতরেই হবে, মনে আছে? আর কি বলেছিলাম? এখানে লিখতে হবে ডু, আর এই যে হোয়াইল, এই হোয়াইলটা আমাকে কোথায় লিখতে হবে? এই হোয়াইলটা আমাকে লিখতে হবে স্যার যেখানে ডু শেষ হবে তার পরপর, মনে আছে নিশ্চয়ই? তার পরপর, ঠিক আছে? এখন খেয়াল করো, এখন খেয়াল করো, সরি এখানে একটু ভুল করেছি আমি, এইটা তার পরপর তো এই জায়গাটায় না, তার পরপর হচ্ছে এই যে এই জায়গাটায়, এই যে ডু এর আমার শেষ, ঠিক আছে? তার পরপর। কিন্তু এবার আসো এখানে আবার এটা হবে না, কিন্তু আমরা এটা কিসে নিয়েছি স্যার? গো টু লেভেল। তাহলে এই যে ডু, এই ডু এর এখানে আমরা একটা লেভেল নেই, লেভেলটার নাম কি না নিলাম? এবার ধরো আমি লুপ নিলাম, আমার ইচ্ছা, তারপর কোলন দিলাম। এবার আসো, এবার আসো এই হোয়াইলে কি হবে স্যার? এই হোয়াইলে বলেছিলাম হবে ইফ, ইফ তারপরে গো টু, যদি এই কন্ডিশন সত্য হয় গো টু লুপ, শেষ। খুব কঠিন কিছু স্যার? আপনারাই বলেন তো স্যার কঠিন কিছু কিনা? এই তো, যদি এই ছোট্ট একটা বিষয় তোমাদের জানা থাকে তাহলেই কিন্তু তোমরা যে কোনো প্রোগ্রামকে গো টু লেভেল দিয়ে কনভার্ট করতে পারো, ঠিক আছে স্যারেরা? আসো আমরা এই প্রোগ্রামটা একটু চালাই। এখন যদি স্যার এটা রান করি, এখানে একটা দুঃখিত স্যারেরা, এখানে সমস্যাটা কোথায়? আচ্ছা, হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো, এই ব্রেকটা যদি তুমি এখানে এখন ব্যবহার করো, সে তো আসলে এখানে কোনো ডিরেক্ট ফর হোয়াইল এগুলো খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? তাহলে তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে যদি এইটুকু মানে ব্রেকটা না দেই তাহলে কি ঘটনা ঘটে খেয়াল করো। আচ্ছা, এখানে এবার এই সিম্বলটা সে বুঝতে পারছে না, ঠিক আছে? আর এখানে সেমিকোলন দিতে হবে স্যারেরা। হ্যাঁ, এবার আমরা রান করি। এবার রান করে যদি আমরা এটা ইনপুট নেই, ধরো নিলাম 120, দেখো নট প্রাইম, ঠিক আছে স্যারেরা? তাহলে গো টু লেভেল এ ট্রান্সফর্ম করতে হলে আমি এই কাজটা করতে পারি। তাহলে আরেকটু আমাদের ক্লিয়ার হতে হবে, এই ব্রেকটা এখানে ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ ব্রেক সে খুঁজে ফর কোথায় আছে, হোয়াইল কোথায় আছে, ডু হোয়াইল কোথায় আছে, এখানে তো স্যার আমি সেই কাজটা করছি না, ঠিক আছে? আর একদম এখানে কিন্তু স্যাররা এখানে কিন্তু সেমিকোলন হবে, দ্যাটস ফাইন। আশা করি বুঝতে পেরেছো, এটা তোমরা পরে তুলে নিও। তো একটু তোমরা জানাবে, কমেন্ট করে একটু জানাবে বা একটু লাইক দিয়ে একটু জানাও আজকের ক্লাসটা কি তোমাদের কোনো উপকারে আসছে কিনা।
আজকের ক্লাসটা কি তোমাদের কোনো উপকারে আসছে কিনা? হয়তোবা আমাদের এই আরেকটা লাইভ ক্লাস লাগতে পারে, কারণ তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল অ্যারে, ফাংশন কলিং এগুলো নিয়ে আলোচনা করার। তো আমি চেষ্টা করব যে সেটার জন্য আরেকটা ক্লাস দিতে। ঠিক আছে, আজকে আমরা অ্যাট লিস্ট লসাগু গসাগু প্রোগ্রামটা খুব দ্রুত একটু দেখে নেই। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা আমাদের পরবর্তী এটাতে চলে যাচ্ছি। আর আবারও অ্যাডমিশন এন্ড একাডেমিক পাঠশালা এই প্ল্যাটফর্মকে আমরা সবাই একটু লাভ রিঅ্যাক্টের মাধ্যমে একটু আমাদের ভালোবাসা জানাই। বিশেষ করে রাহাত এবং রাহাতের সাথে অন্যান্য যারা আছো, আমি আসলে রাহাতকেই ডিরেক্ট আসলে এখানে আমি দেখতে পাই। বাকি অ্যাডমিন যারা, আমি দুঃখিত, তোমরা আবার কিছু মনে করো না যে তোমাদের নাম নিচ্ছি না। এইজন্য আমি এইজন্য আর কি বললাম যে এর সাথে জড়িত সকল অ্যাডমিন, মডারেটর এবং তোমরা যারা সবাই এখানে বিভিন্ন সময় উত্তর দিয়ে সহযোগিতা করো, সবাইকে জানাচ্ছি অন্তর থেকে ভালোবাসা। এবার আসো আমরা চলে যাচ্ছি আমাদের গসাগু এবং লসাগুর প্রোগ্রাম। এটা আমাদের বইতে দুই ভাবে দেয়া আছে। হ্যাঁ, আমি একটু তোমাদের প্রথমেই একটু ব্যাখ্যা করি। আমি তোমাদের দুই ভাবেই দেখাবো ইনশাআল্লাহ। প্রথমেই আমি যেটা ব্যাখ্যা করি সেটা একটু খেয়াল করো। গসাগু জিনিসটা আসলে কি? ধরো দুইটা সংখ্যা আমাকে দিল, একটা হচ্ছে ধরো 6 আর আরেকটা হচ্ছে ধরো 14। এখন তোমরা দেখো, আমি ধরি এই 6 হচ্ছে এ আর 14 হচ্ছে বি। এখন 6 এর উৎপাদক গুলো কি কি বা গুণনীয়ক গুলো কি কি? 1 2 3 6। আর 14 1 2 তারপর 7 14। এবার বলো তো, এদের মধ্যে সাধারণ মানে হচ্ছে স্যার কমন। সাধারণ মানে হচ্ছে কমন। তাহলে এখানে কমন কারা কারা? কমন হচ্ছে স্যার 1 আর 2। তাহলে বাকিগুলোকে আমি একটু মুছে ফেলি। এবার বলো তো, এদের মধ্যে গরিষ্ঠ বড় কে? বড় হচ্ছে স্যার 2। তাহলে এই 2 হচ্ছে আমার উত্তর। কথাটা কি বুঝতে পেরেছ? এখন আমাদেরকে কি করতে হবে? আচ্ছা আরেকটা বিষয়, তোমরা যারা দেখবে স্ক্রিন হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে, তোমরা একটু ব্যাকে গিয়ে আবার জয়েন করো বা কিছুক্ষণ অপেক্ষা করো। ঠিক আছে? আর এই ভিডিওটা আমরা চেষ্টা করব পরবর্তীতে, যেহেতু এটা সেভ থাকবে ইনশাআল্লাহ, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা তাহলে এবার একটা কাজ করি, আরেকটা উদাহরণ দেখি। ধরো এবার এর মান হচ্ছে 12। তাহলে 12 এর উৎপাদকগুলো কি কি? 1 2 3 4 6 তারপর 12। আর বি এর মানটা আমরা মনে করি হচ্ছে 4। তাহলে 4 এর জন্য হচ্ছে 1 2 4। এখন এখানে কমন কারা কারা? 1 2 আর 4। এদের মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে 4। এখন স্যারেরা একটা জিনিস আমরা একটু এখন আবার একদম ক্লিয়ার হব। ধরো এর মান হচ্ছে 13 আর বি এর মান হচ্ছে ধরো 8। তাহলে এর উৎপাদক 13 এর উৎপাদক হচ্ছে 1 আর 13, আর 8 এর হচ্ছে 1 2 4 8। বাট এদের মধ্যে কমন কে? কমন হচ্ছে অনলি 1। একটা জিনিস কি খেয়াল করে দেখেছো? আবার গসাগু যে দুইটা সংখ্যা দেয়া থাকে, সেই দুইটা সংখ্যার মধ্যে ছোট যে সংখ্যা সেটা হতে পারে একদম ন্যূনতম 1 হতে পারে, কিন্তু কখনোই ছোট যে সংখ্যা তার চাইতে বেশি হবে না। কথাটা একটু ভালো মতো বুঝো। তাহলে আমি কি একটা কাজ করতে পারি?
এই দুইটার মধ্যে যে ছোট সংখ্যা, সেই ছোট সংখ্যা দিয়ে একটা লুপ চালাবো। অর্থাৎ i এর মান আমরা আমাদের যে সংখ্যাটা দেয়া থাকবে তার মধ্যে ছোট সংখ্যা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করব। ভালো মতো বুঝো, i সমান ছোট সংখ্যা। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে i এর মান বড় অথবা সমান 1 পর্যন্ত, আর প্রত্যেকবার i এর মান এক এক করে কমাবো। এটা হচ্ছে আমার লুপ। ভালো মতো বুঝতে হবে স্যারেরা আপনাদের। এটা হচ্ছে আমার লুপ, আমি ফর লুপ দিয়ে বোঝাচ্ছি। তুমি অন্য লুপে কনভার্ট করতে পারো, কনভার্ট করতে শিখে গিয়েছো তোমরা। আর কি দেখাতে হবে স্যারেরা? ওকে, এবার আসো। এবার এখানে আমাকে একটা টেস্ট করতে হবে। ইফ খেয়াল করো, ইফ আমার এ কে আমি ভাগ করব i দিয়ে, যদি ভাগশেষ শূন্য হয়, এন্ড এবং একই সাথে যদি বি কেও আমি ভাগ করব i দিয়ে এবং এটা যদি শূন্য হয়, এর অর্থ হচ্ছে i এ দ্বারাও বিভাজ্য, এ i দ্বারাও বিভাজ্য এবং বি ও i দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এখন খেয়াল করো। আচ্ছা, আমি আবার বলছি, সাউন্ড যদি বেশি হয় তোমরা একটু সাউন্ডটা কমিয়ে নিও। আসলে আজকে আমার এটা আমি খুব কাছে নিয়ে এসেছি, কারণ দূরে থাকলে অনেকে বলতো যে স্যার সাউন্ড অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি দুঃখিত। আচ্ছা, এবার আসো। তাহলে স্যারেরা এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে এখানে a i দ্বারা বিভাজ্য এবং b ও i দ্বারা বিভাজ্য। তাহলে i হচ্ছে a এবং b এর সাধারণ কি বলতো? সাধারণ গুণনীয়ক, মানে সাগু। কিন্তু গরিষ্ঠ কিনা? স্যার এটা গরিষ্ঠ, কেননা আমরা তো ছোট সংখ্যা থেকে শুরু করেছি। আমরা বলেছি a আর b এর মধ্যে ছোটটা যেটা, সেটাই দিয়েই হচ্ছে আমাদের কাজটা শুরু। কারণ গসাগু সবচাইতে যে ছোট সংখ্যা a আর b এর মধ্যে, সেটা সমান হতে পারে বা ছোট হলে 1 হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি হতে পারে না। তাই ছোট সংখ্যা থেকে পর্যায়ক্রমে আমি যখন টেস্ট করে আসব, প্রথম যাকে পাবো সেটাই হবে গরিষ্ঠ। সেটাই কি হবে বলতো? সেটাই হবে গরিষ্ঠ। তাই আমার কাজ হচ্ছে প্রিন্ট করা। কাকে প্রিন্ট করব? আমি i কে প্রিন্ট করব। তাহলে পার্সেন্টেজ d, তাহলে gcd হিসাবে আমি কাকে প্রিন্ট করব? আমি i কে প্রিন্ট করব। স্যার প্রথমটা পেয়ে গেলে পরে কি আর আমাকে টেস্ট করতে হবে? না। তাই এখানে আমাকে একটা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে? এখন একটা ঝামেলা হচ্ছে এই জায়গাটায়। স্যার আপনি তো এখানে লিখেন ছোট সংখ্যা, কিন্তু আমি কিভাবে বুঝবো স্যার কোনটা ছোট সংখ্যা? আমার ইউজার তো এ তে বড় সংখ্যা দিতে পারে, আবার বি তেও বড় সংখ্যা দিতে পারে। কিন্তু তাহলে এটার জন্য আমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি খেয়াল করো। আমরা এবার প্রোগ্রামটা একটু খেয়াল করি। ইন্টিজার আমি a নিলাম, আমি b নিলাম এবং পরীক্ষার জন্য i নিলাম, আর আরেকটা কাজ করলাম। কাজটা কি? কাজটা হচ্ছে আমি i এর মান শুরু হবে কোত্থেকে? ঠিক আছে? i এর মান শুরু হবে কোত্থেকে সেটার জন্য আমি একটা কাজ করি, x নিলাম। এই x না নিলেও চলে, আমি পরে ক্লিয়ার করব। এখন কিবোর্ড থেকে আমি a আর b নিচ্ছি। তাহলে %d, %d, দেন and a, প্রথমটা, তারপর and b। এবার আসো, if যদি আমার a এর মান ছোট হয় b এর চাইতে, আমার ছোটটা লাগবে, তাহলে x এর মধ্যে আমি নিয়ে নিব কাকে? আমি নিয়ে নিব a কে। আর যদি এটা না হয় তাহলে else, এখানে x এর মধ্যে আমি নিয়ে নিব b কে। আর এখানে আমি ছোট সংখ্যার জায়গায় এখন কাকে লিখে দিব? আমি লিখব x কে। তুমি এই কাজটাও করতে পারো, অর্থাৎ x এর মাধ্যমে যেটা ছোট সংখ্যা সেটা এখন এখানে শুরু হলো। অথবা তোমরা যদি কেউ মনে করো যে স্যার আমি একটা কাজ করি না কেন, এখানে x এর দরকার কি, আমি এখানে i এর মধ্যে এটা নিব, ইনিশিয়ালাইজেশন আমি এখানে করব, সেটাও তুমি করতে পারবে, কোনো সমস্যা নাই। তো আমি যেটাতে ছিলাম সেটা দিয়ে আগে বুঝাই, তারপর আমি চেঞ্জটা প্রোগ্রামে গিয়ে করব। তাহলে এবার আসো আমরা এই প্রোগ্রামটা একটু রান করি। এই প্রোগ্রামটা আমরা রান করি। ওকে, এবার খেয়াল করো, আমরা নিলাম 12, সরি কিছু একটা ভুল হয়েছে।
এ বি আচ্ছা হ্যাঁ আর নিলাম ধরো কত নেওয়া যায়, ধরো 8 নিলাম। খেয়াল করো গসাগু কিন্তু 4, ঠিক আছে? তাহলে এখন বলো তো এটা বুঝতে পেরেছো কিনা? এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা, আর এইটাই তোমরা পরীক্ষায় লিখতে পারো। আর পরিবর্তন যেটা আমি বলেছিলাম সেটা একটু খেয়াল করো। ধরো x এর জায়গায় আমি i নিলাম, মানে শুরুতেই আমি i এর ভ্যালুটাই দিয়ে দিলাম। এখানে আর আমাকে কষ্ট করে এত ঘোষণা আলাদাভাবে করতে হবে না। এখন খেয়াল করো, ধরো আমি এখানে এখানে আইটাকে এখানে ঘোষণা করে আসি। আচ্ছা ধরো এখানে আই সমান আই রাখলাম, মানে এই যে আই এর মান তো আইতে যা আছে তাই। তুমি এইভাবে আমি বলেছি যে যদি তুমি এক্সট্রা ঘোষণা নাও করো তাহলে এই প্রোগ্রামটা কিন্তু আমাদের চলবে। দেখো একই উত্তর হয়েছে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের গসাগু নির্ণয়ের একটা প্রোগ্রাম। এখন ফর লুপকে তুমি কিন্তু চাইলেই স্যার হোয়াইল ডু হোয়াইলে রূপান্তর করতে পারবে। আমি আর সেই ঝামেলায় যেতে চাচ্ছি না, সেটা তোমরা পারবে। ক্লিয়ার? আচ্ছা এবার আসো আমরা গসাগু প্রোগ্রামটা বুঝতে পারলাম। আচ্ছা এখানে আইটাকে আমরা এখানে হ্যাঁ ঘোষণা না করে আমরা এখানেই কোথাও করে আসবো। এই ক্লাস শেষে কিন্তু এটা থেকে যাবে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিও। এবার আসো লসাগু। স্যার লসাগু খুব ইন্টারেস্টিং একটা মজার বিষয়, আহামরি কিছু না। খেয়াল করো, আগে তোমাদের একটু ব্যাখ্যা করি। এখানে যেমন তোমাদেরকে আমি বললাম যে গসাগু হয় দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটা থেকে শুরু করে নিচে নামে, আর লসাগু হচ্ছে উল্টা, অর্থাৎ যে দুটো সংখ্যা দেয়া থাকবে এদের মধ্যে বড় সংখ্যাটা সেটা থেকে শুরু হবে, তার চাইতে বড় হবে, কিন্তু ছোট না। আমি একটু ক্লিয়ার করি। ধরো তোমাকে আমি যদি বলি 4 আর 5, 4 আর 5, তো 4 এর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, 4 এর গুণিতক হচ্ছে 4, 8, 12, 16, 20, তারপর 24 ডট 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 চলতে থাকে। আর 5 এর ক্ষেত্রে কত হবে? 5, তারপর 10, তারপর 15, তারপর 20, তারপর 25 ডট ডট ডট, এটা চলতেই থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে সাধারণ কিন্তু এই যে 20, পরবর্তীতে আবার 40 আমি পাবো, তারপর আবার আমি পাবো হচ্ছে 60 পাবো, তাই না? 60 পাবো না, সরি, তারপরে পাবো হচ্ছে 80। কিন্তু এদের মধ্যে লঘিষ্ঠ কম কিন্তু 20। কথাটা কি বুঝতে পেরেছো? আমি এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে একটু ভালো মতো বুঝতে হবে লঘিষ্ঠটা কোনটা। ক্লিয়ার? লঘিষ্ঠ হচ্ছে এটা। এবার আসো, যদি সংখ্যাটা 4 হয় আর 8 হয় তাহলে খেয়াল করো 4 এর জন্য হচ্ছে 4, তারপরে হচ্ছে 8, তারপর হচ্ছে 12 ডট ডট ডট, আর 8 এর জন্য কিন্তু হবে 8, তারপর 16, তারপর ডট ডট ডট। একটু খেয়াল করো এখানে কিন্তু 8 হবে উত্তর। মানে আমি তোমাদের কি বোঝাতে চাচ্ছি সেটা কি বুঝতে পেরেছো? গসাগুর ক্ষেত্রে যেমন ছোট সংখ্যা নিয়ে আমার কাজ শুরু, লসাগুর ক্ষেত্রে আমার বড় সংখ্যা নিয়ে কাজ শুরু। তাহলে এইবার এখানে আমি কি করলাম একটু খেয়াল করো, এখানে a যদি বড় হয় তাহলে x এর মধ্যে a নিব, আর ছোট হলে নিব হচ্ছে b। কথাটা ভালো মতো বুঝো, এখানে কিন্তু এখন দেখো কন্ডিশনটা চেঞ্জ। এবার আসো এখানে এখন কি হবে? স্যার 4 আর 5 এর লসাগু ছিল 20, 4 * 5। মনে রাখো
লসাগু সর্বনিম্ন হয় সংখ্যা দুইটার মধ্যে যেটা বড় হয় সেটা, আর সর্বোচ্চ হতে পারে তাদের গুণফল। তাহলে এখানে আমাকে লিখতে হবে ছোট অথবা সমান এ আর বি এর গুণফল পর্যন্ত ট্রাই করো। কথাটা কি বুঝতে পেরেছো? আর প্রত্যেকবার আই এর মান এখন বৃদ্ধি পাবে, তুমি এক এক করেও বৃদ্ধি করতে পারো, আবার চাইলে আই এর মান বড় সংখ্যা যেটা অর্থাৎ এখানে তো এক্স বৃদ্ধি করেও করতে পারো। আমি এটা একটু পর তোমাদের ক্লিয়ার করব, ঠিক আছে? এবার আসো, এবার কিন্তু উল্টাটা হবে। এবার আমাকে দেখতে হবে আই এ দ্বারাও বিভাজ্য কিনা এবং আই বি দ্বারাও বিভাজ্য কিনা, তাহলেই সেটা হবে এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। কোন কোন বইতে এলসিএফ লেখা আছে, কোনো সমস্যা নাই, একই। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে ওই আইটাই হচ্ছে আমার লসাগু। আমার মনে হয় এই প্রোগ্রামটা খুব আহামরি কিছু না, জাস্ট লসাগুর উল্টাটা, ঠিক আছে? একটু খেয়াল করো, তোমাদের কিন্তু কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আচ্ছা, এবার আসো আমরা এই প্রোগ্রামটা একটু রান করি। এই প্রোগ্রামটা আমরা রান করি, খেয়াল করো। তাহলে আমরা নিলাম 4, দুঃখিত, আচ্ছা ওকে, এবার একটু রান করি। 4 এবং 5, দেখো 20 এসেছে উত্তর, ঠিক আছে? আমরা একটু আগে দেখেছি। আচ্ছা, এবার যদি আমরা নেই 8 এবং 4, দেখো 8 এসেছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে স্যারেরা এটা তোমরা পরবর্তীতে তুলে ফেলতে পারো। আচ্ছা, সুমাইয়া আফরিন বলেছে প্রাইম নাম্বার কি হয়ে গিয়েছে? জি স্যার, প্রাইম নাম্বার হয়ে গিয়েছে, ঠিক আছে? ভিডিও শেষে রেকর্ডেড পার্ট থেকে তুমি সেটা দেখে নিও, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমার লসাগু, ঠিক আছে? তোমরা এটা পরে তুলে নিও। এবার আসো, আমি বলেছি আরেক ভাবে করা যায়, সেটা একটু আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে ইউক্লিডীয় সিস্টেম বা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। সেটা কিভাবে করতে হয় খেয়াল করো। ধরো তোমাকে আমি দিলাম এরকম এ একটা সংখ্যা, এ হচ্ছে ধরো 4 আর বি হচ্ছে ধরো 18। এখন বড় সংখ্যা 18 কে আমি ভাগ দিব 4 দিয়ে, তাহলে এখানে যায় কয়বার? এখানে যায় হচ্ছে 4 বার, 4 4 16, তাই নয় কি? এবার খেয়াল করো, আর ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে 2। এবার এই 2 দিয়ে এই যে আগে যেটা ছিল 4, এইটাকে ভাগ করব। এখন বলো তো 2 4 এর মধ্যে যায় কয়বার? 2 বার। আর ভাগশেষ কত হয়ে যায়? ভাগশেষ হয়ে যায় 0। যখনই ভাগশেষ 0 হবে তখনই যাকে দিয়ে আমি ভাগ করেছি, যাকে দিয়ে আমি ভাগ করেছি সেটাই হবে আমার গসাগু। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে স্যারেরা আমরা এবার আসো এই স্ট্রাকচারটা একটু খেয়াল করি। এই স্ট্রাকচারে আমি বড় সংখ্যা দিয়ে, আমি বড় সংখ্যা বলতে এখানে ধরো একটা বুঝালেই হয়, তারপরেও তোমাদের আমি এখানে একটা করিয়েছি, কোনটা দিয়ে করাবো? হ্যাঁ, আমি বড় সংখ্যা a কেই নেই, ঠিক আছে? আচ্ছা, বড় সংখ্যা হিসেবে আমি a কেই নিব। তাহলে ধরো a কে ভাগ দিব b দিয়ে, ঠিক আছে? a কে ভাগ দিব b দিয়ে। এখন এখানে যে ভাগফল সেটা নিয়ে আমার টেনশন নাই, ঠিক আছে? এই কোশেন্ট নিয়ে আমার টেনশন নাই, ঠিক আছে? আমার টেনশনটা কি? ধরো এখানে কিছু একটা যাওয়ার পর যে
ভাগশেষ থাকবে আর, সেই আর কে নিয়ে আমার টেনশন। এই আর যখন ছোট হবে, মানে আর যখন 0 হবে, তখন এই বি কিন্তু হবে ভাগশেষ। না হলে এই আর চলে যাবে বি তে আর বি চলে আসবে এ তে। ঠান্ডা মাথায় একটু বুঝো স্যার, একবার বুঝে গেলে তারপর আর কোনো ঝামেলা হবে না। আমি এ কে ভাগ করব বি দিয়ে, ভাগশেষ আর যদি শূন্য হয় তাহলে এই বি হচ্ছে গসাগু। আর না হলে আবার আমাকে এই কাজটা করতে হবে, তখন এই বি এর মধ্যে চলে যাবে আর, আর এর মধ্যে চলে আসবে সি। কতক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে? যতক্ষণ না আর এর মান শূন্য হয়। তাহলে এবার আসো আমরা একটু এই প্রোগ্রামটা করি। এই প্রোগ্রামটা আমরা যদি একটু করতে চাই, তাহলে আসো তোমাদের একটু বিষয়টা ক্লিয়ার করি। দেখো, কিবোর্ড থেকে আমি এও নিলাম, বিও নিলাম, ঠিক আছে? কিন্তু এখন একটা বিষয়, আমার বড় মানটা সব সময় কোথায়? এ তে নিতে হবে। তো কোনো কারণে এমন হতে পারে না স্যার এর মানটা হয়ে গেল ছোট? হতে পারে স্যার। তাহলে এর মান যদি ছোট হয় তাহলে আমি এখন সোয়াপ করব। সোয়াপের সিস্টেমটা একটু খেয়াল করো। x এর মধ্যে আমি রাখলাম এর মান, এবার এ তে পাঠিয়ে দাও b কে। ভালো মতো বুঝো, a কে পাঠিয়ে দাও, সরি b কে পাঠিয়ে দাও a তে, আর b তে পাঠিয়ে দাও এর মান। এর মান কোথায় জমা করে এসেছো? এই যে x এ। তাই এই তিনটা অংশ ভালো মতো বুঝো। x এর মধ্যে এর মান নিয়ে নিয়েছো, এবার a তে b এর মান পাঠিয়ে দাও, b তে পাঠিয়ে দাও x এর মানটা। কেন? কারণ স্যার তুমি তো a তে b এর মান নিয়ে নিয়েছো, তাই এখানে যদি আবার a লিখো তাহলে b তে আবার b এর মানই ফেরত পাবে। কিন্তু এর মানটা কোথায় জমা করে এসেছিলাম? x এর মধ্যে, তাই x এর সাহায্যে এখন b তে এর মান চলে গেল। এটাকে বলা হয় সোয়াপিং প্রোগ্রাম, ঠিক আছে? এবার আসো, এবার আমাদের এখানে i এর কোনো দরকার নাই, আমরা এবার r নেই, r হচ্ছে ভাগশেষ। এবার আসো, ডু, আমাকে কি করতে হবে? ডু, আমাকে দেখতে হবে, খেয়াল করো, r সমান a কে ভাগ করলাম b দিয়ে, ভাগশেষ r এর মধ্যে নিব, ঠিক আছে? আর এবার আসো, আর ভালো মতো খেয়াল করো, a তে চলে যাবে b এর মান, আর কি বলেছিলাম? b তে চলে যাবে r এর মান। b তে চলে যাবে কিসের মান? r এর মান। তবে তবে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, এই ঘটনা কতক্ষণ পর্যন্ত চলবে? হোয়াইল, যতক্ষণ পর্যন্ত আমার আর শূন্যের সমান না হয়। শূন্যের সমান হয়ে গেলে তো আমি শিওর যে আমি গসাগুটা পেয়ে গিয়েছি। গসাগুটা কোনটা স্যার? বি। কিন্তু একটা সমস্যা কি খেয়াল করো, এখানে কিন্তু বি এর মানটা এ তে চলে গিয়েছে, তাই তোমাদের এখানে বোঝানো হয়েছে যে বিটা হচ্ছে গসাগু, সেটা আসলে আমার প্রোগ্রামে বর্তমানে এ তে জমা আছে। তাই গসাগু হিসাবে আমি কাকে প্রিন্ট করব? গসাগু হিসাবে আমি প্রিন্ট করব a কে। কেন স্যার a কে? কারণ এর মধ্যে আসলে b এর মানটা আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এটা একটু রান করি, দেখি। প্রথম নিলাম 12, তার সাথে নিলাম হচ্ছে 6, দেখো উত্তর এসেছে 6, স্বাভাবিক। আচ্ছা, এবার আমি নিলাম 20, আর নিলাম কত নেওয়া যায়? ধরো 7। দেখো জিসিডি 1 1। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে আমাদের, কিছু কিছু বইতে এই প্রোগ্রামটাও দেয়া আছে গসাগু হিসাবে, তাই তোমরা পারবে। এবার আসো, স্যার যদি এটা লসাগুতে আসে? কোনো ব্যাপার না স্যার, খুব নরমাল একটা টেকনিক। তোমাদের মনে আছে দুইটা সংখ্যার গুণফলকে যদি গসাগু দ্বারা ভাগ করো তাহলে লসাগু পাবে, আর দুইটা সংখ্যার গুণফলকে যদি লসাগু দ্বারা ভাগ করো তাহলে গসাগু পাবে। এই যে এই লুপের মধ্যে আমি কাকে পাচ্ছি? গসাগুকে। তাহলে এখন যদি আমি একটা কাজ করি,
আমি এবার এখানে একটা মান, যে মানটা ধরো m, একটা ভ্যারিয়েবল m ঘোষণা করে আসলাম। এবার আমি কি করলাম, m এর মধ্যে a আর b এর গুণফলটা জমা করে আসলাম। স্যার কেন এটা করলাম, কারণটা একটু ভালো মতো বুঝতে হবে। এই ডু হোয়াইল এর মধ্যে অনবরত a b এর মান কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই পরবর্তীতে যদি তুমি a ইনটু b করো তাহলে কিবোর্ড থেকে নেওয়া দুইটা মান কিন্তু আর স্যার থাকবে না। তাই m এর মধ্যে আমাকে কি করতে হবে বলো তো, m এর মধ্যে আমাকে a ইনটু b আগেই জমা করে আসতে হবে। এবার আসো আমি কাকে প্রিন্ট করব, আমি এবার এলসিএম হিসেবে প্রিন্ট করব কাকে স্যার, a কে না, m বাই a কে। কেন স্যার, এর মধ্যে আমার গসাগু জমা আছে আর m এর মধ্যে সংখ্যা দুইটার গুণফল, তাই সংখ্যা দুইটার গুণফলকে আমি গসাগু দিয়ে ভাগ করলেই আমি পাবো লসাগু। এটাই হচ্ছে স্যার টেকনিক। ক্লিয়ার স্যার? ওকে, এটাও তোমরা পরে তুলে নিও। এবার আসো যদি আমরা একটু রান করি, ধরো 4 আর ওদিকে হচ্ছে 5, দেখো এলসিএম 20 এসেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গসাগু এবং লসাগুর প্রোগ্রাম। আরেকটা টেকনিকে, সেটা আমি তোমাদের এখানে দিয়েছি, তোমরা পরবর্তীতে এটাও স্যার এটা দেখে দেখেও তুলে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমাদের সাথে অ্যারে, ফাংশন এবং ফাংশন কলিং, ইউজার ডিফাইন ফাংশন, এগুলো নিয়ে আমি আরেকদিন ইনশাআল্লাহ লাইভে আসব। আমি তোমাদের দেখেছি যে আসলে অনেকের এই মানে রিকোয়েস্টের কারণে আমার এই লাইভ ক্লাস একটু বড় হয়ে যাচ্ছে। আরেকদিন ইনশাআল্লাহ একটা ছোট্ট একটা লাইভ ক্লাসে আমি আসব, কারণ অনেক বড় লাইভ ক্লাস করলে তোমাদের আবার অনেকের ধৈর্য থাকে না। আমাকে একটু কমেন্টে জানাও আজকের এই ক্লাস থেকে তোমরা কি, যারা এবার পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কি কোনো কিছু, তোমাদের কি উপকার হয়েছে কিনা, তোমরা কিছু শিখতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আর তোমাদের কোনো মতামত থাকলে একটু কমেন্টে আমাকে জানাও। আর আসলে এই পরিবেশ পরিস্থিতির কারণে আমি তোমাদের সবাইকে একটা অনুরোধ করব যে, যদিও এই সময় আসলে তোমাদের অনেকের পড়ালেখা করতে ইচ্ছা করে না, কারণ স্বাভাবিক কখন কি হয় না হয়, তবে একটা কথা বলবো, যে যে ধর্মেই বিশ্বাস করো না কেন, অথবা কেউ যদি কোনো ধর্মে বিশ্বাস নাও করে থাকো, সৃষ্টিকর্তা বা প্রকৃতি যাই বলো না কেন তার উপরে একটু ভরসা রাখো। ভরসা রেখে তুমি তোমার মতো পড়ালেখা চালিয়ে যাও, খুব বেশি জোর দেওয়ার দরকার নাই। ধরো তোমাদের অনেকের হয়তো বা পড়া হয়ে গিয়েছে, বারবার স্যার আর কত পড়বো, তাই না? তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে বড় বড় অঙ্ক দেখার দরকার নাই, জাস্ট সূত্রগুলা একটা খাতায় বারবার লিখতে থাকো যে সূত্রগুলো তোমাদের মনে আছে কিনা। তারপর তোমরা গাইড বই বা কোনো একটা বই হাতে নিয়ে, হ্যাঁ এই ম্যাথটা জানি কিনা সংক্ষেপে করার চেষ্টা করো। খাতা কলমে খুব বেশি লেখার দরকার নাই। 20টা ম্যাথ যদি প্র্যাকটিস করতে চাও, 3টা কি 4টা খাতায় পুরো লিখে করো, আর বাকিগুলো এমনি পারো কিনা সেটা দেখো, তাহলেই যথেষ্ট। ঠিক আছে, এইভাবে করে তোমরা একটু প্রিপারেশনটা নিতে থাকো। আর জ্ঞানমূলক এমসিকিউ যে বিষয়, এগুলো একটু ভালো মতো দেখতে হবে, কারণ তোমরা এগুলো ভুলে যাও। ঠিক আছে, পড়ালেখার সাথে কিপিং টাচে না থাকলে এগুলো তোমরা ভুলে যাও। তো তোমাদের সবাইকে আমি এটাই অনুরোধ করব যে তোমরা একটু ভালো মতো এই বিষয়গুলো একটু তোমাদের বুঝতে হবে, যে খুব বেশি লোড নেওয়ার দরকার নাই। ঠিক আছে, যা হবার হবে। অনেকে দেখি আমি বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছ যে স্যার আমার প্রিপারেশন খুব ভালো ছিল, এখন না স্যার প্রিপারেশন খারাপ হয়ে গিয়েছে। না স্যার, এটা কিন্তু না। তুমি একটা জিনিস মনে রাখো, আমাদের মাইন্ড এমন ভাবেই তৈরি, আমাদের ব্রেইন যখন যেটাকে সংরক্ষণ দরকার সেটাকে সংরক্ষণ করে। হয়তো এটাতেই তোমার মঙ্গল আছে। ঠিক আছে, পরীক্ষার আগে আগে গিয়ে দেখবে সবকিছু আবার তোমাদের মনে পড়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, ঠিক আছে স্যার সব ভুলে যাচ্ছি, এই ধরনের কোনো কিছু তোমাদের মনে করার দরকার নেই। সব আসলে তুমি ভুলে যাচ্ছ না, তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটাকে সেট করে নিচ্ছে, তাই তাকেও তোমাকে একটু হেল্প করতে হবে। ঠিক আছে, আর বিশ্রাম, ভালো মতো বিশ্রাম নিতে হবে, ওই পেনিক হওয়ার দরকার নাই। ঠিক আছে, আর তোমাদের আরেকটা কথা আমি একটু বলে দিচ্ছি, বাসায় তো টেলিভিশন আছে, আশা করি টেলিভিশন আছে, যদি মোবাইল থাকে এফএম রেডিও আছে, কোনো সমস্যা নাই। নাকি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ স্যার ফেসবুকেই তো সব খবর দেখতে পাই। একদম সাবধান,
ফেসবুকে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজ, তারা তাদের ভিউ বাড়ানোর জন্য, তারা তাদের রেট বাড়ানোর জন্য অনেক সময় ফলস কথাবার্তা, কোনো একটা নিউজের কোনো সত্যতা নেই, কিচ্ছু নেই, তারা কি করে দিয়ে দিবে, কি দিয়ে দিবে যে দীপুমণি সাহেব বলেছেন পরীক্ষা হবে কালকে, এই তো তোমার জ্বর লেগে গিয়েছে। আমার কথা হচ্ছে এগুলোর কোনো ভিত্তি নাই, তোমরা এগুলো নিয়ে কোনো টেনশনই করবে না। আমার কথাটা কি বুঝতে পেরেছো? স্যার, পরীক্ষা যখন হবে একটা জিনিস তোমরা মনে রেখো, খারাপ হলে সবার খারাপ হবে, ভালো হলে সবার ভালো হবে। এমন না যে করোনা খালি তোমার বাসার আশেপাশে ঘুরঘুর করছে আর বাকি সবাই মনে হয় খুব সুন্দরভাবে পড়ছে। খারাপ হলে সবার খারাপ হবে, সবার মেধা অনুযায়ী সবার রেজাল্টের অনুপাত সেই একই থাকবে, এটা ঘাবড়ানো তোমার কিচ্ছু নাই। তোমাদের সবার রেজাল্ট যদি খারাপ হয়, তোমাদের যাদের টার্গেট হচ্ছে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে, তুমি মনে রাখো পাবলিক ভার্সিটির ডিমান্ডটাও তখন কমে যাবে। সবাই গণহারে খারাপ করেছে, 4 পেয়েছে, আর পাবলিক ভার্সিটি বলবে যে আমি জিপিএ 5 ছাড়া নিব না, না এরকম স্যার কখনোই হবে না। পাবলিক ভার্সিটি সব সময় তোমাদের কথা মনে করেই সেই রিকোয়ারমেন্ট গুলো দেয়। আর আমি আবার তোমাদের বলে দিচ্ছি, ওই অমুক পেজে তমুক পেজে এই খবরগুলো পড়ে, কথাটা কি ক্লিয়ার? তোমাদের বাসায় টিভি আছে বা এই খবরগুলো তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো আজ আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তো তোমাদের আশা করি কারো কোনো প্রশ্ন নেই। তোমাদের আরেকটা লাইভ ক্লাস আমি নিব, কারণ অ্যারে এবং ফাংশন নিয়ে স্যার সত্য কথা আমি ভেবেছিলাম যে হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু সেটার জন্য একটু বাড়তি কিছু দরকার আছে, কিছু এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসের সময় জানিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফেজ, ঠিক আছে?